এবারে আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীযুক্ত চন্দ্রনাথ ভট্টাচার্য, তাকে মঞ্চে আহ্বান করছি। বিজ্ঞানের ছাত্র হয়েও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ যে মানুষটির, আমরা তাতে বিস্মিত হই। যে কোনো সময় যে কোনো বিষয়ে তিনি অবলীলায় কবিতা লিখে দিতে পারেন, কোনো একটা ছোট গল্প লিখে দিতে পারেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এমন কিছু নেই যে যা তিনি জানেন না তার সাহিত্যে। আমি বিভিন্ন সময় তার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। সেই চন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়কে আমরা সভাপতি পদে পেয়ে ধন্য, এবং তাকে বরণ করে নিচ্ছেন আমাদের ভূবনডিঙির প্রথম থেকে থাকা আমাদের অত্যন্ত প্রিয় সদস্যা শ্রীমতী নমিতা গোস্বামী। তাকে সহযোগিতা করছে অনামিকা সেনগুপ্ত। ভূবনডিঙির পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হলো। আমরা যেটুকু পেরেছি তাতে অত্যন্ত নগণ্য, কিন্তু তবুও আমাদের অত্যন্ত আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ যে উনি অনেক অসুস্থতা সত্ত্বেও আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন। তাকে অল্প কথায়, দু চার কথায় কিছু বলবার জন্য আমি মাইক্রোফোন তুলে দিই। সত্যি কথা বলতে কি, আমি খুব মঞ্চভীরু মানুষ। বক্তৃতা আমার আসে না সেই অর্থে। গল্প করতে পারি, আড্ডা মারতে পারি, কিন্তু বক্তৃতাতে আমি বীতস্পৃহ যাকে বলে। তা উপস্থিত যে যারা রয়েছেন তাদের প্রথমেই আমি আমার নমস্কার জানাই। আছেন, আমি দেখছি অনেক বিদগ্ধ লোক, বিদগ্ধজনেরা রয়েছেন গুণী কলাশিল্পী এবং সঙ্গীত শিল্পীরা, এবং সংস্কৃতি মনস্ক পেছনে বসে আছেন সঙ্গীত পিপাসু শ্রোতৃবৃন্দ। কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে মাইক ব্যবহার করব এ আমি কল্পনাও করতে পারিনি। আজকে আমাকে আপনাদের সঙ্গে আমি আর অমাইক হতে পারলাম না, আপনাদের সঙ্গে মাইক ব্যবহারই করতে হচ্ছে। যাই হোক, আমাকে সভাপতি বরণ করা হয়েছে। আমি জানি না কোন যোগ্যতায়, ওনারা অনেক কিছু বললেন, কিন্তু আমার মনে হয়েছে একটু যেন বাড়াবাড়ি হয়ে গেল। যাই হোক, সেটাও মেনে নিলাম। কিন্তু আমি নিজে যেটা মনে করি যে একটা কথাই আছে, দশচক্রে ভগবান ভূত হন, আর বার্ধক্যে মানুষ সভাপতি হয়। তা আমার সেই গুণটা হয়তো আছে, সেই জন্যে হয়তো এনারা আমাকে বরণ করে নিয়েছেন। তা এই ভূবনডিঙির প্রথম দিন থেকেই আমি ভূবনডিঙির সঙ্গে সংলগ্ন হয়ে আছি। তাই ভূবনডিঙিকে আমি দীর্ঘদিন ধরেই দেখছি, এবং সেটা আমার প্রকাশ এবং একটু নির্লজ্জভাবে আত্মপ্রচারেরও মাধ্যম করে তুলেছি। কিন্তু ভালো লাগে। আমার ভূবনডিঙি নামটি যখন প্রথম শুনি আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কেননা এই শব্দবন্ধটি আমি এর আগে পাইনি। ভূবনডিঙি শব্দটি মনে করলেই আমার সামনে যে শব্দটি তার ছবি এবং গান নিয়ে ঢেউ তোলে, সেটা হচ্ছে ভুবনডাঙা। এবং আমার নিজের ধারণা, এই ভূবনডিঙি শব্দটি সম্ভবত ভুবনডাঙা থেকেই অনুপ্রাণিত হয়েই এসেছে। তাই ভূবনডিঙি সম্বন্ধে বলার আগে একটু ভুবনডাঙা সম্বন্ধে বলে নিলে আমার মনে হয় খুব বেশি অপ্রাসঙ্গিক হবে না। তা ভুবনডাঙায় সম্বন্ধে আমার যেটা ধারণা, সেটা ধরুন সময় সময় পাল্টেছে, কিন্তু প্রথম যে আমি গিয়েছিলাম গত শতকের 70 দশকের মাঝামাঝি, সেই যে ছবিটা আমার বুকের মধ্যে গেঁথে আছে, সেই ছবি, সেই গান এখন আমি বহন করে নিয়ে চলেছি।
তারপরে তো এখন শেষ আমি যখন গিয়েছিলাম বছর 10 আগে, তারপরে আর যাবার ইচ্ছেও হয়নি। সে তখন বোলপুর থেকে প্রায় প্রান্তিক পর্যন্ত রাঙামাটির নরম বুকে কালো পিচের শক্ত আবরণ পড়ে গেছে, রাস্তার দুধারে দাম্ভিক হোটেলগুলো উঠেছে, রবীন্দ্রনাথের যে আশ্রমের যে আদর্শ তাকে ব্যঙ্গ করতে করতে তারা ক্রমশ বেড়েই চলেছে। এবং 2011-তে আমি শেষ গিয়ে আমি খুবই মানে আহত হয়েছিলাম যে এইভাবে শান্তিনিকেতনের সমস্ত পরিবেশটাই হারিয়ে যাচ্ছে একটা আধুনিক কালের যে সমস্ত কনজিউমারিজম যাকে বলে তার ধাক্কায়। তারপরে আমি আর ঠিক করেছি আমি আর কোনোদিন যাব না। তা ভুবনডিঙে আমি যখন প্রথম গিয়েছিলাম সে একটা আশ্চর্য ব্যাপার, হঠাৎ কোনো এক 24শে বৈশাখ রাত্রিরে মনে হলো 25শে বৈশাখটা এবার শান্তিনিকেতনে কাটাবো। তো শান্তিনিকেতনে তো পয়লা বৈশাখ জন্মোৎসব হয়, তো আমরা ভাবলাম বেশ নিরিবিলিতে কাটানো যাবে। তা আমরা যথারীতি তখন একটি ট্রেন চলতো, সেটি হচ্ছে গয়া প্যাসেঞ্জার। ভোর 4টের সময় আমরা নামলাম, তখনও অন্ধকার। চাটা খেয়ে একটু বেরোলাম, আস্তে আস্তে আকাশের নীল তখন সেই জীবনানন্দের ভাষায় কচি ঘাস ফড়িংয়ের মতন কোমল নীল। আমরা ওই ভাঙা পথে রাঙা ধুলোয় হাঁটতে হাঁটতে চলেছি। মিনিট 10-15 বাদেই সামনে উদার উন্মুক্ত ভুবনডাঙ্গা। সেই ভুবনডাঙ্গা দেখে তখন মনে হচ্ছে যেন দু একটা ইতস্তত বিক্ষিপ্ত তাল গাছ রয়েছে, দূরে দেখা যাচ্ছে তাল সুপুরির শাড়ি, অনেক দূরে হয়তো ভুবনডাঙ্গার বাঁধটাও বোঝা যাচ্ছে, আর জল রঙে যেন ছবি আঁকা। এইটা দৃশ্যটা দেখেই আমার মনে হলো যে যে একটা অদ্ভুত নিথল নীল নীরব মাঝে তা বাজল গভীর বাণী। তারপরেই পূবপল্লী থেকে দূর থেকে সূর্যের সোনার রেখা উঠে এলো, আস্তে আস্তে আকাশ থেকে রং ঝরে পড়লো, এবং সেই আকাশের লাল এবং ধরণীর লাল মিলেমিশে যে একটা সঙ্গীত, সমবেত সঙ্গীত সৃষ্টি করলো, তার ঝঙ্কার আজও আমার ভেতরে বয়ে চলেছে। সেই সঙ্গীত আমার মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ তার গানের মধ্যে সে তার ভাষা রেখে গেছেন, যে নিঃস্বর মঞ্জির গুঞ্জে অশ্রুত সেই সুরে বাজে করতালি পল্লব পুঞ্জে। এই যে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, এই কথাটা ওখানে গিয়ে দেখলাম নিঃস্বর কাকে বলে। এবং তখন আমার ওইখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে পৃথিবীর দুজন শ্রেষ্ঠ রোম্যান্টিক আত্মা দুজনে যেন হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একদিকে জন কিটস, তিনি যখন বলছেন হার্ড মিউজিক আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। এই আনহার্ড মিউজিক যেটা কলকাতার কোলাহলে কোনো দিনই পাওয়া যায় না। এই মোরবি না উঠে কোন সুরে বাজি কলকাতায় 1000বার শুনেছি, সেই গানের ঝঙ্কার কানেতেই রয়ে গেছে, প্রাণে আর বাজিনি। মোর বিনাটাকেই আমি কারোর কাছে শুনতে পাইনি। বিনাটাকে যেন প্রথমেই একটা তরোয়াল দিয়ে কেটে দেওয়া হয়েছে, একটা বিটাকে জুড়ে দেওয়া হয়েছে মোড়ের সঙ্গে, আর নাটাকে মূর্ধন্য ছেড়ে দিয়ে দন্তন্য করে দিয়ে না উঠে করে দেওয়া হয়েছে। আমি কোনো দিন এই জিনিসটা যিনি গাইছেন, যারা গান বেশিরভাগ জিনিসটা হয়তো বুঝে গান কি না বুঝে গান, সুরে গান, এটা খুব আশ্চর্য লাগে। যাই হোক, ওটা থাক। আমি এবার আমার কথায় আসি যে ভুবন ডাঙ্গা, ডাঙ্গা শব্দটা কোথার থেকে এলো ভুবন ডাঙ্গা, সেটা নিয়ে কিছু মতদ্বৈধতা আছে। কেউ বলেন ভুবন ডাকাত, কেউ বলেন যে ভুবন সিংহের জমিদারের নামে, ওটা ছেড়ে দিলাম। কিন্তু বাচ্চার্থে ভুবন ডাঙ্গা খুব সার্থক নাম, কেননা ভুবন তো ডাঙ্গাই, জল থেকে উঠে আসা উচ্চ স্থলভূমিকে আমরা ডাঙ্গা বলি। আর এই ভুবন সমুদ্র থেকে উঠে আসা ডাঙ্গা, সেই অর্থ ভুবন ডাঙ্গা খুব সার্থক নামা। এই ডাঙ্গা যেন পড়ে আছে তার চিরস্থাবরত্ব নিয়ে, নিশ্চলভাবে পড়ে আছে, হায় গতিহীন। কিন্তু এইবারে আপনারা এই আকারান্ত শব্দটাকে ইকারান্তে পরিবর্তন করে দিন, ডাঙ্গাটাকে ডিঙি করে দিন। হঠাৎ মনে হয় যেন লিঙ্গান্তর হলো। আসলে লিঙ্গান্তর হলো না, লিঙ্গ তো নেই, ডাঙ্গারও নেই, ডিঙিরও নেই,
কিন্তু যে মুহূর্তে আপনি এটাকে ইকারান্ত রূপান্তরিত করলেন, সেই মুহূর্তে আপনার চোখের সামনে কি ছবি ভাসলো? যে ডাঙার সমস্ত ভার হালকা হয়ে গেল, দেখলেন একটা গতি সৃষ্টি হলো শব্দটার মধ্যে। আপনি চোখের সামনে দেখছেন একটা নৌকো ভেসে চলেছে পাল তুলে, তার দুধারে দুটো দাঁড় ছপ ছপাং ছপাং আওয়াজ করতে করতে চলেছে, সে একটা অন্যরকম দৃশ্য। এই যে ভুবন ডিঙি, আবার ভুবন ডিঙি শব্দটাও খুবই সার্থক নাম, কারণ এই ভুবন তো মহাশূন্যে, সে তো ভেসে চলেছে মহানীল সমুদ্রে, সে ভেসে চলেছে, ডিঙি তার মেঘের পাল খাটিয়ে চলেছে। তা এই যে ভুবন ডিঙি শব্দটা, তখন আমি প্রথম যখন আমি একটু আশ্চর্য হয়েছিলাম, পরে আমার মনে হয়েছিল যে ভারী সুন্দর নামটি হয়েছে, এবং তার জন্য আমি আজও কোনোদিন সুযোগ পাইনি। যারা এই নামটি দিয়েছিলেন তাদের আমি ধন্যবাদ জানাই, আমার আন্তরিক ধন্যবাদ। আজ ভুবন ডিঙি তার 12 বছর আক্ষরিক অর্থে একটা যুগ শেষ করল, যুগান্তরে এসে পা দিয়েছে। এখন ভুবন ডিঙিকে আমরা দেখতে চাই, সে আর ডিঙি নয়, তরণী হয়ে উঠুক। যে তরণী, সে যেন ভেসে চলবে, যাকে দেখে আমরা দূর থেকে বলবো, কি বলবো বলো, দেখি নাই কবু দেখি নাই এমনও তরণী বাওয়া। ধন্যবাদ। আমি আপনাদের আরেকবার নমস্কার জানিয়ে শেষ করলাম।